দেখো আমরা লাস্ট ক্লাসে মূলত প্লেন মোশনের অ্যাক্সিলারেশন নিয়ে কিছু কাজ করেছি। হ্যাঁ, দুইটা প্রবলেম হয়তো আমরা দেখেছি অ্যাক্সিলারেশন নিয়ে। তো আজকেও আমরা একটা প্রবলেম দেখব, এবং আমি আগে পরেও বলেছি যে আমার পক্ষে সব প্রবলেম ওভাবে ধরে ধরে করানো সময়ের স্বল্পতার কারণে সম্ভব না। হয়তো অনেক বেশি সময় থাকলে আমরা প্রত্যেকটা প্রবলেমই করতে পারতাম। কিন্তু এই ক্ষেত্রে তোমরা যে কাজটি করতে পারো যে নিজেরা প্রবলেম করার সময় যে সমস্ত ডিফিকাল্টিস ফেস মনে হবে বা ডিফিকাল্টিস ফেস করবে, সেগুলো নোট ডাউন করে আমরা আলাদা করে শিডিউল টাইম নিয়ে ডিসকাস করতে পারি। হ্যাঁ, তবে সেক্ষেত্রে আমাকে আগেই প্রবলেমের নাম্বার বা এগুলো জানাতে হবে, কেননা ওই প্রবলেমগুলো আমাকে আবার দেখতে হবে। কেননা এই ধরনের প্রবলেম আমার ব্রাশ আপের প্রয়োজন হবে, বিকজ এগুলো অনেক আগে আমি করেছি। তো তোমরা আগে প্রবলেমগুলোর নাম্বার বলে দিলে আমি হয়তো সেগুলো স্টাডি করে রাখলাম, এরপরে আমরা বিভিন্ন টাইমে তোমাদের যেখানে ঝামেলা হয় তা নিয়ে আমরা আলাদা করে জুম মিটিং করতে পারতাম, যেটা তোমরা ক্যাম্পাসে থাকলে হয়তো তোমরা সরাসরি আমার চেম্বারে এসে টাইম শিডিউল নিয়ে দেখাতে পারতে, বা পাশাপাশি থাকলে হয়তো সিআর এর মাধ্যমে বা গ্রুপ স্টাডিরও সুযোগ থাকে। সেক্ষেত্রে তোমরা অনলাইনেও যদি গ্রুপ স্টাডি করো, বেটার করা ভালো যদি সম্ভব হয়। এনিওয়ে, তো দেখো আমাদের মাঝখানে একটা সপ্তাহ চলে গেছে ছুটির কারণে। তো আমরা আজকে অ্যাক্সিলারেশনের প্লেন মোশনের অ্যাক্সিলারেশন দেখব, যা আমরা অলরেডি দুইটা প্রবলেম দেখেছি। তো আজকে একটি প্রবলেম দেখব। তো একটু যদি রিভিউ করি যে কোনো লিনিয়ার পাথে ইউজুয়ালি লিনিয়ার পাথে এরকম লিনিয়ার পাথ যদি হয়, কোনো অবজেক্ট যদি মুভ করতে থাকে, তাহলে সেক্ষেত্রে তার মাত্র একটাই অ্যাক্সিলারেশন থাকে। সে যেদিকে মুভ করছে অ্যাক্সিলারেশনের ডিরেকশন সেদিকেও হতে পারে, বিপরীত দিকেও হতে পারে, তাই না? তোমরা জানো যেদিকে মুভ করছে তা দিয়ে বোঝায় ভ্যালোসিটি। ভ্যালোসিটির দিকে যদি অ্যাক্সিলারেশন থাকে, এ দ্বারা বোঝায় যে তার স্পিড বাড়ছে। আর যদি ভ্যালোসিটির বিপরীত দিকে অ্যাক্সিলারেশন থাকে, অর্থাৎ অ্যাক্সিলারেশন ভ্যালোসিটির বিপরীত দিকে থাকে, সেক্ষেত্রে বোঝা যায় যে তার ভ্যালোসিটি কমছে, অর্থাৎ আস্তে আস্তে থেমে যাবে, এরকম একটা ব্যাপার। এনিওয়ে, লিনিয়ার পাথে কোনো অবজেক্ট মুভ করলে তার একটাই মাত্র অ্যাক্সিলারেশন থাকে, এবং যদি লিনিয়ার পাথ না হয়, একদম লিনিয়ার পাথ বলতে স্ট্রেইট লাইন বোঝাচ্ছি, হ্যাঁ, কার্ভ পাথ না, স্ট্রেট পাথ হলে। আর যদি কার্ভ পাথ হয় বা সার্কেল হয়, তো এই সমস্ত ক্ষেত্রে অ্যাক্সিলারেশনের আমরা তিনটা কম্পোনেন্ট শিখে আসছি কার্টেশিয়ান ফরম্যাটে। তো সে ফরম্যাটে বেটার না যাই। নর্মালি সার্কুলার মোশনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশনের দুটি কম্পোনেন্ট থাকে, হ্যাঁ, তো জানোই। তো একটি কম্পোনেন্ট থাকে যে সার্কুলার পাথ রয়েছে, সেই সার্কুলার পাথের ট্যানজেন্ট বরাবর, হ্যাঁ, অর্থাৎ যে তো আমি একটু সময় নিচ্ছি, একটা মিনিট। আচ্ছা, সরি ইন্টারাপশনের জন্য। আজকে আসলে নয়েজটা খুব বেশি, হ্যাঁ। তো যে কথা বলছিলাম, তাহলে সার্কুলার পাথে দুটি অ্যাক্সিলারেশন থাকে। একটাকে আমরা বলি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, যা ট্যানজেন্ট বরাবর থাকে, যেটা অনেকটা ভ্যালোসিটির মতোই। যে ভ্যালোসিটিও যদি সার্কুলার পাথে ভ্যালোসিটির কথা চিন্তা করি, সেক্ষেত্রে একটাই ভ্যালোসিটি থাকে। আর এই সার্কুলার পাথে বা রোটেশনাল মোশনের ক্ষেত্রে অ্যাক্সিলারেশনের দুটি কম্পোনেন্ট থাকে, একটি থাকে ট্যানজেন্ট বরাবর এবং অন্যটি
কাজ করে সেন্টার বরাবর। এগুলো সমস্তই তোমরা জানো এবং আমরা এই ট্যানজেন্ট বরাবর যে অ্যাক্সিলারেশন থাকে সেই অ্যাক্সিলারেশন দিয়ে মূলত স্পিড বাড়বে কি কমবে সে বিষয়টি নির্ধারিত হয়। আর এই নরমাল অ্যাক্সিলারেশন যা সেন্টার দিয়ে কাজ করে অর্থাৎ রোটেশনাল সেন্টার দিয়ে কাজ করে, এই অ্যাক্সিলারেশন দিয়ে মূলত তার প্রতি অ্যাট্রাকশন বোঝায় আসলে। তো এনিওয়ে, তো আমরা যদি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বের করতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফার প্রয়োজন হয়। অর্থাৎ এটি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইকুয়াল আলফা ইনটু আর। অর্থাৎ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কৌণিক ত্বরণ তার সাথে রেডিয়াস মাল্টিপ্লাই করে দিলেই হবে। আর নরমাল অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে আমরা ফর্মুলা দেখেছি ভি স্কয়ার বাই আর। ওই ইনস্ট্যান্ট অবস্থায় ওই পয়েন্টে ভেলোসিটি কত তার স্কয়ার বাই আর, এবং আমরা ভি স্বভাবতই জানি এটা মানে হচ্ছে ওমেগা ইনটু আর, সেভাবে করলে ওমেগা স্কয়ার। তো বিষয়গুলো আমাদের আগে থেকেই জানা। তো আমরা প্রবলেমে যাব, একটু আলোচনা করে নিলাম কেননা মাঝখানে একটি সপ্তাহ চলে গিয়েছে, যাতে তোমরা রিকল করতে পারো। তো আমরা একটা প্রবলেম দেখব। এই প্রবলেমটির ফিগার পরিচিতই, কেননা এর আগে ওই ধরনের একটি প্রবলেম আমরা সলভ করেছি, কিন্তু একটু এক্সটেনশন আছে। এই প্রবলেমে আমরা যে কাজটি এর আগে করেছিলাম তা হচ্ছে ভেলোসিটি বের করা, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ভেলোসিটির পাশাপাশি অ্যাক্সিলারেশনও বের করতে হবে। তাহলে আমরা একটু প্রবলেমটি পড়তে পারি। এখানে বলা হচ্ছে knowing that the crank AB, crank AB rotates about a point A with a constant angular velocity of 900 rpm clockwise. তার মানে এই যে মেকানিজম, পিস্টন, তার সাথে কানেক্টিং রড এবং তার মধ্যে এই যে ক্র্যাঙ্ক এবি, এই এবি ক্র্যাঙ্কটি রোটেট করছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ রোটেট করছে, এই পয়েন্ট হচ্ছে ফিক্সড এবং তার আরপিএম হচ্ছে 900 এর মতো এবং এটা কনস্ট্যান্ট। তাহলে এরকম একটা কন্ডিশন দেয়া আছে, আর বাদ বাকি ডেটাগুলো ফিগারের মাধ্যমে দেয়া আছে। আমাদের বের করতে হবে দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পিস্টন। পিস্টনের অ্যাক্সিলারেশন। এবং তোমরা ফিগার থেকে দেখতেই পাচ্ছ পিস্টন আইদার উপরের দিকে মুভ করবে অথবা নিচের দিকে মুভ করবে। তার মানে পিস্টনের কিন্তু অ্যাক্সিলারেশন, পিস্টন কিন্তু একদম স্ট্রেট লাইনেই মুভ করবে। তাহলে পিস্টনের অ্যাক্সিলারেশন কিন্তু অ্যাকচুয়ালি একটাই হবে। দুটো অ্যাক্সিলারেশন হওয়ার চান্স নাই। আর একটাই হবে, উপরেও হতে পারে নিচেও হতে পারে, আমরা জানি না। তো আমরা একটা কনসেপ্ট ধরে আগাবো, হয়তো নিচে ধরবো বা উপরে ধরবো, এভাবে ধরে আগাবো। রেজাল্ট যদি নেগেটিভ আসে তার মানে বুঝবো যে আমাদের ধরাটা ঠিক ছিল। আচ্ছা, এনিওয়ে আমরা প্রথমে ক্র্যাঙ্ক নিয়ে কাজ করতে পারি। ক্র্যাঙ্কের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে এই হচ্ছে এবি ক্র্যাঙ্ক। তো এবি ক্র্যাঙ্কে এ পয়েন্ট ফিক্সড, তাই না? আর বি পয়েন্ট নিশ্চয়ই ঘুরতে থাকবে। তাহলে এইটা কোন ধরনের মোশন হয় যদি এই বি পয়েন্ট এভাবে ঘুরতে থাকে? কোন ধরনের মোশন হয়? ক্লকওয়াইজের কথা বলা হচ্ছে। রোটেশনাল স্যার। আচ্ছা, এটা রোটেশনাল মোশন। ওকে। তাহলে রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমরা বি পয়েন্ট আমাদের আসতে হবে পিস্টনে, তাই না? আমাদের পিস্টনে আসতে হবে। তো পিস্টনে আসতে হলে আমরা সরাসরি পিস্টনের ডেটা নাই, আমাদের ডেটা আছে ক্র্যাঙ্কের। তো আমরা প্রথমে এ থেকে বি পয়েন্টে যাব, এরপরে বি ডি। তার মানে আমরা ক্র্যাঙ্ক অংশটুকু এবি নিয়ে প্রথমে কাজ করি, যেটা আমরা এর আগেও করেছি। এবি নিয়ে কাজ করব, বি যেহেতু কমন পয়েন্ট, তার মানে আমরা এবি নিয়ে কাজ করে বি এর যে ভ্যালুগুলো বের করব সেই ভ্যালুগুলো আমরা বিডি এই কানেক্টিং রড নিয়ে যখন কাজ করব তখন ওই ভ্যালুগুলো ব্যবহার করতে পারবো। এটা খুবই স্বাভাবিক, কেননা বি হচ্ছে কমন পয়েন্ট। আমরা যে অবস্থাতেই বি এর ভ্যালু বের করি সে তা দুই ক্ষেত্রেই কাজে লাগবে। তাহলে আমরা ইজিলি কি করতাম? ভেলোসিটি বের করতাম। তো প্রথমে আমরা ভেলোসিটি বের করতে পারি। এই বি পয়েন্টের ভেলোসিটি, যেহেতু রোটেশনাল মোশন, তাহলে ভেলোসিটি কোন দিকে কাজ করবে? এদিকে, তাই না? না স্যার, কোন দিকে তাহলে? এদিকে? নিচের দিকে হবে, ক্লকওয়াইজ তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে নিচের দিকে আমরা দিলাম ভিবি, ক্লকওয়াইজ যেহেতু।
তোমরাই বলছো বা প্রবলেম দেয়া আছে। তাহলে ভেলোসিটি যদি বের করতে চাই, আমরা জানি ভেলোসিটির জন্য কি দরকার, ভিভি যদি বের করতে চাই ওমেগা লাগবে আর তার সাথে এই রেডিয়াস মাল্টিপ্লাই করে দিলেই হবে, তাই না? জি স্যার। ভিভি। তো আমরা এই কাজটুকুই করব। আচ্ছা, এখানে অ্যাঙ্গেল 60 ডিগ্রি, হ্যাঁ? এটা 60 ডিগ্রি হয়। আমি আর ওই অ্যাঙ্গেলের ঝামেলায় যাচ্ছি না। এগুলো তোমাদের জন্য খুবই সহজ। উম, এখান থেকে প্যারালাল ড্র করলে 60 হবে। এরপর এটা 60 তোমরা জাস্ট দেখে নিও। আচ্ছা, তাহলে আমরা যদি ভেলোসিটি বের করতে চাই তাহলে প্রথমে অ্যাঙ্গুলার ভেলোসিটি লাগবে। ভিভি যদি বের করতে চাই তাহলে ওমেগা বের করি। অ্যাঙ্গুলার ভেলোসিটি আমাদের 900 আরপিএম দেয়া আছে ক্লকওয়াইজ। তাহলে 900 আরপিএম আমরা 2 পাই n বাই 60 করে সরাসরি রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসলাম 900 আরপিএম কে। এখন আমরা চাইলে ভিভি বের করতে পারি। তাহলে ভিভি হচ্ছে ওমেগা এবি ইন্টু আরবি বাই এ। আরবি বাই এ লেখার মধ্যে নিশ্চয়ই তোমাদের কারো আপত্তি থাকার কথা না, না স্যার। কেন এটার মিনিং তোমরা জানোই যে বি এর দূরত্ব এ থেকে, আরবি বাই এ, তাই না? এতটুকুই, তার মানে রেডিয়াসটাই। এইভাবে লেখার প্র্যাকটিস থাকলে অন্তত ইউজ ইউজ টু থাকবা। প্রবলেমে বইতে সবসময় এভাবেই লিখে, তো আমরাও ট্রাই করতেছি ওইভাবে লিখার। আমরা সরাসরি এবি লিখতে পারতাম, তাহলে আর বি বাই এ লিখলাম, অনেকটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এনিওয়ে, তাহলে এইটা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার সাথে আর বি বাই এ, এটার ভ্যালু 50 মিলিমিটার। হ্যাঁ, তো আমি মিলিমিটারে রেখেছি, মিটারে কনভার্ট করিনি, তো তোমরা করতে পারো। তো 4712.4 মিলিমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভিবি। ওকে, তাহলে ভিবি পেয়ে গেলাম। এখন আমরা বি পয়েন্টে, আমাদের যেহেতু পিস্টনের অ্যাক্সিলারেশন বের করতে হবে, তাহলে বি পয়েন্টে আমরা অ্যাক্সিলারেশনটাও বের করতে পারি। বি পয়েন্টের অ্যাক্সিলারেশনও কিন্তু বের করতে পারি। তো এখন কথা হচ্ছে, এটা তো রোটেশন, তাহলে অ্যাক্সিলারেশন এর কয়টা কম্পোনেন্ট থাকবে? একটাই না দুটো? দুইটা স্যার। আচ্ছা, দুইটার মধ্যে কোন দিকে থাকবে? এই একটা এইদিকে, একটা এইদিকে আর একটা এইদিকে, এরকম? আমি একটু এই ক্লিয়ার করি। এই এই একটা ভেলোসিটির দিকে, আরেকটা এরকম এর নিচে। দিকে। জি স্যার। জি স্যার। ভেলোসিটির বিপরীতও থাকতে পারে, আবার সামনেও থাকতে পারে। আচ্ছা, এইটাই হচ্ছে একদম এক্সাক্ট কথা, যে ভেলোসিটির বিপরীত দিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, কিন্তু একটা তো নিচের দিকে থাকবে, এই নিয়ে কারো আপত্তি নেই। তো ঠিক আছে, আমরা আমরা যেদিকে ধরতে চাই, তো আমরাও ভেজাল করতে চাই না। একদিকে ভেলোসিটি ডিরেকশন আছে, সেদিকেই ধরে নিলাম। যদি রেজাল্ট নেগেটিভ আসে তো বুঝে নিব যে না, ধরা ঠিক হয়নি। তো ঠিক আছে, তো আমরা ধরলাম একটা এদিকে, ভেলোসিটির দিকে। একই অ্যারো, যেহেতু আরেকটা নতুন করে অ্যারো ড্র করলাম না, এটার মধ্যেই লিখে দিলাম এ বি টি। বি পয়েন্টের অ্যাক্সিলারেশন ট্যানজেনশিয়াল, আরেকটা হচ্ছে নরমাল। ওকে, তাহলে আমরা এই দুটো ভ্যালু বের করে ফেলি। ট্যানজেনশিয়াল বের করার জন্য কি লাগে আমাদের? ট্যানজেনশিয়ালের ফর্মুলা কিন্তু একটু আগেই দেখিয়েছি। ট্যানজেনশিয়াল ফর্মুলার জন্য লাগে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা, তার সাথে লাগে রেডিয়াস, আলফা ইন্টু রেডিয়াস আর বি বাই এ, এরকম লাগে। আলফা ইন্টু রেডিয়াস লাগে। তো ঠিক আছে, আমরা লিখি, এই আলফা ইন্টু রেডিয়াস লিখলাম, আলফা এ বি লিখেছি, তার সাথে রেডিয়াস লিখেছি। কিন্তু এখানে আলফার মান 0 কেন বলতে পারো? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন 0। কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিড সেজন্য। আচ্ছা, কথা ঠিকই আছে। তা হচ্ছে এখানে এই যে 900 আরপিএম এ ঘুরছে, এই 900 আরপিএম কনস্ট্যান্ট, এ কথাই বলা যে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে ওমেগা যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ভেলোসিটি যদি ফিক্সডই থাকে, তাহলে অ্যাক্সিলারেশনের তো চান্স নাই। অ্যাক্সিলারেশন তো তখনই হবে যখন ভেলোসিটি বাড়বে অথবা কমবে। তো সেরকম কোনো ব্যাপার নাই। তো আলটিমেটলি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট কিন্তু থাকলো না, 0 হয়ে গেল, তার মানে নাই অলরেডি। আর নরমাল কম্পোনেন্টের ক্ষেত্রে তো ওমেগা স্কয়ার আর, আমরা ফর্মুলা জানি ভি স্কয়ার বাই আর বা ওমেগা স্কয়ার আর, আমরা ওমেগা দিয়ে ব্যবহার করি। তাহলে নরমাল কম্পোনেন্ট ইকুয়াল ওমেগা স্কয়ার ইন্টু, হ্যাঁ, তাহলে ওমেগা আমাদের জানা আছে 94 পয়েন্ট, এরপরে এটার সাথে করে দিলে এরকম একটা বড় সংখ্যা আসে। 444134.28 মিলিমিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, মিটারে করলে হয়তো একটু সুবিধা হতো। আচ্ছা থাক, মিলিমিটারেই থাক, পরবর্তীতে রেজাল্ট মিটারে করা যাবে।
তাহলে আমরা কিন্তু দুটো ভ্যালু এখান থেকে পেলাম, ভ্যালোসিটি পেয়েছি। ভ্যালোসিটির ভ্যালু হলো এই যে 4712.4 মিলিমিটার পার সেকেন্ড, এবং ভ্যালোসিটির ডিরেকশন কোন দিকে, এরকম তাই না? এইদিকে, তার সাথে হরাইজন্টালের সাথে কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি ভ্যালোসিটি, হরাইজন্টালের সাথে 60 ডিগ্রি। তাহলে এটা লিখলাম। আচ্ছা, এটা তো 30 ডিগ্রি হয় তাই না, এই অংশটা 30 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি হয়। এটা 30 ডিগ্রি তোমরা বুঝতেই পারছো, পুরোটা একটা ট্রায়াঙ্গেল ড্র করলে এটা যদি এই অংশটা যদি 60 হয়, এটা হবে 30, আর এটা তো 90, স্ট্রেট করে। অ্যাঙ্গেল নিয়ে এত কথাও বলতে চাই না আসলে। তো দেখো আমরা ভ্যালোসিটি পেলাম, ভ্যালোসিটির ভ্যালু হচ্ছে 4712.4 মিলিমিটার পার সেকেন্ড, এবং এর ডিরেকশন হচ্ছে হরাইজন্টালের সাথে 60 ডিগ্রি। ওকে, হয়ে গেল। এবং এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনও পেলাম, বি পয়েন্টের অ্যাক্সিলারেশন। তাহলে বি পয়েন্টের অ্যাক্সিলারেশনের ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট নাই, নরমাল কম্পোনেন্টটাই হচ্ছে বি পয়েন্টের অরিজিনাল অ্যাক্সিলারেশন। এবং তাহলে আমরা এই পেলাম যে বি পয়েন্টের অ্যাক্সিলারেশন হচ্ছে এই 44413.28 মিলিমিটার পার সেকেন্ড স্কয়ার, এবং এর ডিরেকশনটা হচ্ছে এই এখান থেকে হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি। এই তো ঠিক আছে। এখান থেকে বি পয়েন্টে বোধহয় এর বেশি আর কিছু এখানে এই থেকে বের করার চান্স নাই আসলে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে আলফা এ বির মান যা 0 হলো স্যার, এটা একটু বলতেন যে আচ্ছা, আমাদের তো এই অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, এইজন্য স্যার এখানে কি ফিক্স পয়েন্ট? হ্যাঁ হ্যাঁ, নরমালি ধরো এই যে এই কোন একটা ভদ্রলোক এরকম সে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, কোন জি এক স্যার। রাস্তায় সে হাঁটছে, তো তার ভ্যালোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। সেকেন্ড। জি স্যার। তার মানে এই ভদ্রলোক যদি আর তার স্পিড না না বাড়ায়, 10ই রাখে, এরকম 10এই সে হাঁটতেছে, আনমনাভাবে হাঁটতেছে, তার স্পিড 10, তার মানে কোনো অ্যাক্সিলারেশনের সুযোগ নাই। আর যদি এমন হতো এই ভদ্রলোক এই 10-এ শুরু করে দৌড় দেওয়া শুরু করলো, একটু পরে তার স্পিড হয়ে গেল 12, একটু তারপর স্পিড হয়ে গেল 18, এভাবে যদি বাড়তে থাকতো তখন আমরা অ্যাক্সিলারেশন বের করতে পারতাম। অ্যাক্সিলারেশনের মানে হচ্ছে কি, ফাইনাল স্পিড মাইনাস ইনিশিয়াল স্পিড ডিভাইডেড বাই টাইম, তাই না? এরকমই তো জি স্যার। acceleration। তো এখানে এই লিনিয়ারের ক্ষেত্রে যেমনটা আমরা বুঝি, অ্যাঙ্গুলারের ক্ষেত্রেও ঠিক তাই। তো অ্যাঙ্গুলার বা সার্কুলারের ক্ষেত্রেও ঠিক তাই। তো সার্কুলারের ক্ষেত্রে তো আর সামনের দিকে বা পেছনের দিকে যাবে না, ঘুরতে থাকবে। একটা ফ্যানের কথা চিন্তা করো। ধরো জি স্যার। ফ্যানটা যখন স্টার্ট করলাম, একদম সুইচ দিলাম, তখন আস্তে আস্তে ঘুরতে 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 বাড়তে থাকে। ঠিক ওই সময় ফ্যানের অ্যাক্সিলারেশন হয়। প্রথমে ফ্যানের স্পিড কম থাকে, অ্যাঙ্গুলার স্পিড, এটা কিন্তু লিনিয়ার স্পিড না যে সামনে পেছনে চলে গেল। প্রথমে ফ্যানের অ্যাঙ্গুলার স্পিড থাকে ধরো ওমেগায় একটা অল্প একটা স্পিড 10-এর মতো। এরপরে একটু পরে 2 সেকেন্ড পরে আবার বেড়ে যায়, 4 সেকেন্ড পরে আবার বেড়ে যায়, এভাবে বাড়তে থাকে। তখন ফ্যানের অ্যাক্সিলারেশন হয়। তার মানে আলফা বাই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বা কৌণিক ত্বরণ যাই বলি না কেন, এটা তখনই, এটার মানেই হচ্ছে ওই যেরকম যে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা এফ মাইনাস ইনিশিয়াল ওমেগা ইনিশিয়াল বাই ডিভাইডেড টাইম। টাইম, ওই লিনিয়ারের মতোই। হ্যাঁ, জি স্যার। বুঝতে পারছো নিশ্চয়ই। তো আমাদের এক্ষেত্রে নাই, বলে দেয়া আছে যে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, বাড়বে না। তো ঠিক আছে, আমরা পরবর্তীতে একটু যদি আগাই, এই পর্যন্তই এই ক্র্যাঙ্ক নিয়ে এতটুকুই করতে পারি আমরা। এখন আমরা কানেক্টিং রডে যাব। তাহলে কানেক্টিং রডে যদি যাই, তাহলে এই হচ্ছে আমাদের কানেক্টিং রড বিডি। তাহলে যদি এই এই ক্র্যাঙ্ক মেকানিজম ক্লকওয়াইজ ঘুরে, ক্লকওয়াইজে আমরা, আচ্ছা একটু আগে ক্র্যাঙ্কের ক্ষেত্রে আমরা কি করলাম? ক্র্যাঙ্কের ক্ষেত্রে ভেলোসিটি বের করেছি, প্রথমে ভেলোসিটি বের করেছি, তারপরে অ্যাক্সিলারেশন। তো আমরাও এই কানেক্টিং রডের ক্ষেত্রেও একই প্রসেসেই আগাবো। প্রথমে ভেলোসিটি বের করব, এরপর অ্যাক্সিলারেশন। তো সে ক্র্যাঙ্কের ক্ষেত্রে আমাদের ওমেগার ভ্যালু দেয়াই ছিল প্রবলেমে, কিন্তু এই ক্ষেত্রে হয়তো একটু বের করতে হবে। হ্যাঁ, নাই, ওমেগা নাই, ওমেগা বিডিটা নাই, শুধুমাত্র এই ক্র্যাঙ্কেরটা দেয়া আছে, ওমেগা এবিটা দেয়া ছিল। তো এখানে ওমেগাও বের করতে হবে, ভেলোসিটিও বের করতে হবে। তো এইভাবে আমরা আগাতে পারি। তো এখন যদি এটা ক্লকওয়াইজ ঘুরে, বি পয়েন্টের ভেলোসিটি তো আমরা পেলাম। বি পয়েন্টের ভেলোসিটি কত? এই যে এটা, তাই না? 4712.4, আর এটা ডিরেকশন কোন দিকে? হরাইজন্টালের সাথে 60।
তো আমরা এই বি পয়েন্টের ভেলোসিটিটা এখানে ড্র করে ফেললাম বি পয়েন্টে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে এই পিস্টনের ফিগারটাতে আসো। এই ফিগারে যদি এই ক্র্যাঙ্কটা ক্লকওয়াইজ ঘুরে, তাহলে পিস্টন কি নিচের দিকে যাবে না উপরের দিকে? নিচের দিকে। নিচের দিকে স্যার। তাহলে আমরা ডি পয়েন্টের ভেলোসিটি কিন্তু এভাবে দিতে পারি, নিচের দিকে দিলাম। এটা স্ট্যান্ডার্ডই, হ্যাঁ, এটা ভুল না যে একদিকে ধরলাম আরেক দিকে নেগেটিভ আসবে এমন। এখানেও হতো উল্টো দিকে ধরলে নেগেটিভ আসতো। তা আমরা যেহেতু সরাসরি বুঝতেই পারছি যে এটা নিচের দিকে, তা নিচের দিকেই দিলাম। তো এখন এই দুটো ভেলোসিটি আমরা বের করতে, একটা তো আমাদের অলরেডি জানা আছে, ভিভি আমরা জানি, এটা বের করে স্যার এখানে বি পয়েন্ট নিচের দিকে ধরছি দেখে ওইটা নিচের দিকে ধরলাম, এরকম কিছু কি? হ্যাঁ, না ক্লকওয়াইজ ঘুরেছে এজন্য। বা তুমি এখানেও চিন্তা করতে পারো, বি পয়েন্ট যদি নিচের দিকে যায়, ও তো একটা রড লিংক, ওকেও নিচের দিকে আসতে হবে, অন্য কোনো অপশন নেই। সেভাবে হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখন ভেলোসিটি বের করতে চাই। আমাদের এখানে ভেলোসিটি বের করতে চাইলে এই ভিবির সরাসরি ভ্যালু আমাদের কাছে জানা আছে, আর ভিডি যদি বের করতে চাই তাহলে আমাদের ওমেগা লাগবে, তাই না? ওমেগা বিডি লাগবে। আগের যে ওমেগা সেটা কিন্তু এই শুধুমাত্র এইটার জন্য, হ্যাঁ, এই ক্র্যাঙ্কের জন্য, কানেক্টিং রডের না। ঠিক আছে, আমরা এখন এই ভেলোসিটি বের করার দুটো ওয়ে আমাদের জানা আছে। একটা জানা আছে প্রথমে যে কনভেনশনাল ওয়েতে আমরা করতাম, যে এটা ইকুয়াল লিখতাম যে পুরো লিঙ্কটাকে যে জানা নন ভেলোসিটিতে মুভ করাবো, নন ভেলোসিটিতে মুভ করিয়ে তার সাথে একটা পয়েন্ট ফিক্সড রেখে এরপরে রোটেট করাবো। এরকম ছিল একটা কনভেনশনাল ওয়ে যেটা আমরা করতাম। আরেকটা ওয়ে আছে যে ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশন বের করা। দুটো ভেলোসিটি জানা আছে, একটা ইনস্ট্যান্ট সেন্টার বের করব, সেখান থেকে ওমেগা বের করব বা ভেলোসিটি গুলো করব ক্যালকুলেশন। এবং আমরা দেখেছি যে ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশন দিয়ে তুলনামূলক প্রবলেম একটু ছোট হয়। তো আমরা এখানে ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশনের কনসেপ্টটাতে এগোতে পারি। তো সেটা কেমন ছিল? এই ভিবি এর সাথে 90 ডিগ্রি করে একটা লাইন ড্র করব, আর এর ক্ষেত্রেও যেহেতু দুটো ভেলোসিটি আমার জানা আছে, যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টটাই হচ্ছে ইনস্ট্যান্ট সেন্টার। আচ্ছা, এরপরের কাজ থাকে অ্যাঙ্গেলগুলো বের করা, কারণ এখন যেহেতু একটা ত্রিভুজের মতো হয়ে গেল, তাহলে ত্রিভুজ আর সাইনের রেশিও দিয়েই আমরা মূলত কাজগুলো করব। আচ্ছা, তাহলে একটু অ্যাঙ্গেল আমরা জানতে পারি, এই অ্যাঙ্গেলটা 30, তাই না? পুরোটা যেহেতু 90, নিচেরটা 60, এটা হচ্ছে 30। তাহলে এটা যদি 30 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও নিশ্চয়ই 30 হবে, কেননা এটা তো প্যারালাল লাইন, এটাও হরাইজন্টাল লাইন, এটাও হরাইজন্টাল লাইন। কেন পিস্টন তো শুধুমাত্র ভার্টিক্যাল, একদম স্ট্রেইট ভার্টিক্যাল উপরে নিচে উঠতে পারে, তাহলে তার সাথে 90 ডিগ্রি করলে এই লাইনটা তো হরাইজন্টালি হবে। তাহলে এটা প্যারালাল হলে এটা প্যারালাল, এটা 30 ডিগ্রি যদি হয় তাহলে এটা 30 ডিগ্রি একান্তর কোণ। তাহলে আমরা ওখানে 30 লিখতে পারলাম, এটা 30। ওকে, এখন এই অ্যাঙ্গেল যদি জানতে চাই কি করতে হবে? এই অ্যাঙ্গেলটা যদি জানতে চাই কি করতে হবে? এই অংশটুকু জানতে হবে, তাই না? এই অ্যাঙ্গেলটুকু জানতে হবে, কারণ এই টোটালটা যেহেতু 90, তো এই অ্যাঙ্গেলটুকু যদি জানতে পারি তাহলে ওই পরের অ্যাঙ্গেলটুকু পারবো। তো কিভাবে আগানো যায় যদি এই অ্যাঙ্গেলটুকু জানতে চাই? স্যার ওটা কি 30? স্যার এটা 30 মেবি। এই অ্যাঙ্গেলটা 30 তো বলা স্যার। যাবে না, কঠিন। এই অ্যাঙ্গেলটা 30 যদি হতো, এভাবে যদি হতো, এই স্ট্রেইট, এটা যেহেতু 60, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। সুযোগ নাই, তাই না? বুঝতেই পারতেছো। তো স্যার, অসুবিধা নাই, আমাদের কাছে তো হাতিয়ার আছে, আমরা এই ত্রিভুজটা ড্র করে ফেলি। এই ত্রিভুজ আমরা ড্র করে ফেললাম, এটার মতোই ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে জানাশোনা কি আছে? এই অ্যাঙ্গেলটা আছে 60, আর এই লেংথটুকু জানি 50, আর এই লেংথটুকু জানি 150। এই তো, এগুলো আমাদের জানা। আর আমাদের বের করতে হবে এই অ্যাঙ্গেলটা থিটা। তো আমরা ট্রায়াঙ্গেল রুল, পাওয়ারফুল একটা টুল তো আমাদের আছেই, তো আমরা ব্যবহার করি। যে এভাবে তো লিখতে পারবো 150 বাই সাইন 60 ডিভাইডেড বাই 50 বাই সাইন থিটা। আর আরেক বাহুটা লিখলাম না, দুইটা লিখলাম, আমাদের আরেকটা দরকার নেই। তো এইভাবে লিখি 150 বাই সাইন 60, 50 বাই সাইন থিটা। এই তো দুটো রেশিও একটু আর গুণন করে দিলেই এরকম চলে আসবে 16.78। ওকে,
তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বুঝে গেলাম এটা হচ্ছে 16.78, তাহলে এটা হবে 73 এর মতো, হ্যাঁ 73.22। তাহলে আমরা এটা লিখতে পারি 73.22 এই অ্যাঙ্গেলটা। এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 73.22। দুটো অ্যাঙ্গেল হয়ে গেল। এই অ্যাঙ্গেল এখন 180 থেকে বাদ দিলেই বের করা যাবে। 76.7। তো দরকার নাই মনে হয়, কারণ আমাদের আসলে ডি পয়েন্টের ভ্যালোসিটি বের করতে বলেনি। হ্যাঁ, আমাদের প্রবলেমে বলা আছে ডি পয়েন্টের অর্থাৎ পিস্টনের অ্যাক্সিলারেশন বের করো। তো ডি পয়েন্টের ভ্যালোসিটির দরকার হবে না, শুধুমাত্র ওমেগাটা নিয়ে এখান থেকে কাজ করা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু আগাই, তো 73 এই অ্যাঙ্গেলটা তো বুঝতে পারছো 180 থেকে বাদ দিলে আসবে, দিচ্ছি না, দরকার হবে না এই জন্য। তো দেখো এটাকে এল ধরে নিলাম। হ্যাঁ, যেহেতু এই ভ্যালোসিটিটা আমরা জানি ভিভি আমরা জানি, তার নিচে এল দিয়ে ডিভাইড করে দিলেই অ্যাঙ্গুলার ভ্যালোসিটি পেয়ে যাব, তাই না, ওমেগা পেয়ে যাব। তো এই এলটা আমাদের মেইনলি জানা দরকার আসলে। হ্যাঁ, কারণ এখান থেকে আমরা শুধুমাত্র ওমেগা বের করব, আর ওমেগা বের করলে ভিডি বের করা যায়। ভিডি মানে হচ্ছে কি ওমেগা ইনটু, তো জানোই তোমরা, ওমেগা ইনটু এই লেংথ, সিডি। এই সিডি এরকম। তো আমাদের যেহেতু ডি পয়েন্টের অ্যাক্সিলারেশনের কথা বলেনি, ভ্যালোসিটির কথা বলেনি, তো সেক্ষেত্রে দরকার নাই, তারপরেও চাইলে বের করতে পারো আর কি, তোমাদের জন্য কঠিন, আমি করিনি। তো দেখো এখানে আমরা তাহলে লিখি এল বাই সাইন 73.22, এল বাই সাইন 73.22 আর 150 বাই সাইন 30। এখান থেকে আমরা এল পেতে পারি, এল হচ্ছে 287.23, এই হয়ে গেল। তাহলে এল এর ভ্যালু যদি পেয়ে যাই, এখন আমরা ওমেগা বের করতে চাই এই বিডি এই রডের ক্ষেত্রে, এই কানেক্টিং রডের ওমেগা বের করতে চাই। এবং এখানে কিন্তু আবার নতুন করে আমার বলার নিশ্চয়ই দরকার নাই, তোমরা এটা বুঝতেই পারছো যে ডি যাবে একদিকে, বি যাবে আরেক দিকে, এটা নিশ্চয়ই প্লেন মোশন, তাই না? এটাকে তো রোটেশন বলা যায় না, প্লেন মোশন, দুটো পয়েন্ট যদি দুদিকে চলে যায়। আচ্ছা, তাহলে আমরা এখন ওমেগা বের করতে পারি। তাহলে এইভাবে লিখলাম ওমেগা বিডি ইকুয়াল হচ্ছে এই বি এর ভ্যালোসিটি ভিবি ডিভাইডেড বাই এল। তো ভিবি আমাদের জানা আছে, এই যে এখান থেকে আগে থেকে আমরা জানি। তাহলে এই যে এই হচ্ছে ভিবি, আর এল তো মাত্রই বের করলাম 287.23, এখান থেকে চলে আসবে 16.41 রেডিয়ান পার সেকেন্ড। আর এই অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ওমেগা, এটি কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? কে বলতে পারো? অ্যান্টিক্লকওয়াইজ। এই এখানেই তো বোঝা যায়, তাই না, ইনস্ট্যান্ট সেন্টার এখানে, আর এই ভ্যালোসিটি গুলো কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ না, অ্যান্টি ক্লকওয়াইজ তো। কেন, তুমি তো ইনস্ট্যান্ট সেন্টার ধরে বের করলা, ইনস্ট্যান্ট সেন্টার ধরে বের করলে এই ভ্যালোসিটিকে একটা প্রান্ত থেকে শুরু করে এই সেন্টারকে মাঝখানে রেখে যদি ঘুরাই, অ্যান্টি ক্লকওয়াইজ হয় না? অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, কেননা এইটার কাজ করার জন্য তো আর এদিকে এসে অত কমপ্লেক্স চিন্তা করা দরকার নাই, এটা ক্লকওয়াইজ ঘুরছে, সে কোন দিকে যাচ্ছে, কারণ আমরা তো অলরেডি এই কানেক্টিং রডকে আলাদা করেই অ্যানালাইসিস করছি, তো এখান থেকেই আমাদের ডিরেকশন বের হয়ে আসবে। আচ্ছা, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। তো ঠিক আছে, আমরা এত দূর আগালাম, ইনস্ট্যান্ট সেন্টার অফ রোটেশন ব্যবহার করে ভ্যালোসিটি, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি আমরা বের করলাম। এই কাজটুকু আমরা আমাদের কনভেনশনাল ওয়েতেও করতে পারতাম। এখন আসি অ্যাক্সিলারেশনের বিষয়ে। তো অ্যাক্সিলারেশন নিয়ে যদি কাজ করতে চাই, এই কানেক্টিং রডকে অ্যাক্সিলারেশন নিয়ে কাজ করতে চাইলে এখন কিন্তু আর ইনস্ট্যান্ট সেন্টার অফ রোটেশনে হবে না। ইনস্ট্যান্ট সেন্টার অফ রোটেশন দিয়ে শুধুমাত্র ভ্যালোসিটি, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি এগুলোর কাজ করা যায়, কিন্তু অ্যাক্সিলারেশনে কাজ করতে হলে সে আবার ওই আগের স্টাইলে যেতে হবে, যে প্রথমে তাকে একটা অ্যাক্সিলারেশনে মুভ করাতে হবে অর্থাৎ লিনিয়ার, তারপরে একটা পয়েন্ট ফিক্সড রেখে রোটেশন করাতে হবে। তো আমরা সেভাবেই যাব। তো আমাকে বলো এখন ডি পয়েন্টের অ্যাক্সিলারেশন তো কোন দিকে দিব? ডি পয়েন্টের অ্যাক্সিলারেশন এদিকে, এরকম? না স্যার, উপরের দিকে বা নিচের দিকে? তো আমার পছন্দ হচ্ছে নিচের দিকে, তো আমি নিচের দিকে দিলাম। আমি তো ভ্যালু জানি না, এজন্য ভ্যালু লিখলাম এডি। আর এই অ্যাঙ্গেলটা মনে রাখার জন্য একটু লিখে রাখলাম 16.78, একটু আগে বের করেছি।
তাহলে আর বি পয়েন্টের অ্যাক্সিলারেশন কোন দিকে? এই দেখো দেয়াই আছে, এটা কিন্তু আমরা বের করে আনছি অলরেডি। বড় একটা সংখ্যা, আর এটা হচ্ছে এই হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি। তাহলে হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি, ঠিক আছে? বি পয়েন্টের আচ্ছা অ্যাক্সিলারেশন। স্যার, এখানে একটা প্রশ্ন। ট্যানজেনশিয়াল আর নরমাল অ্যাক্সিলারেশন যদি দুইটাই থাকতো তখন আমরা কি ওই আমরা এই ভেক্টর কাজ সামান্য? দেখো, আমরা এরকম একটা কাজ করতাম। ধরো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আছে 5 ছোট ভ্যালু দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ? আর নরমাল অ্যাক্সিলারেশন হচ্ছে 3। তাহলে এখন তো সব তোমার হাতেই। এই দুটোকে এই অ্যাক্সিলারেশন হতো এই দিকের একটা ডিরেকশনে, এই হতো অরিজিনাল অ্যাক্সিলারেশন। কিভাবে বের করতাম সেটা তো রুট ওভার স্কোয়ার করে, আচ্ছা বুঝছি এখন। জানোই তো, সবই জানো। ফোর্সের ক্ষেত্রে আমরা এরকমটা করি, অ্যাক্সিলারেশনও তাই। ভেক্টর, ওটা হচ্ছে ভেক্টরের কনসেপ্ট, যা আমরা আসলে অ্যাডমিশন টেস্টে ফোর্সের জন্য বারবার করে আসছি, কিন্তু ফর্মুলাটা হচ্ছে ভেক্টরের জন্য, ভেলোসিটি বা সবকিছুর জন্যই করা যাবে। যেমনটা আমরা এরকম করি যে একটা ইনক্লাইন্ড ফোর্স থাকলে তার দুটো কম্পোনেন্ট হয়, একটা এদিকে একটা এদিকে, কজ আর সাইন বের করে করি। আবার যদি দুটো কজ আর সাইন থাকে, এদিকে আছে এদিকে আছে, তাহলে তো ইনক্লাইন্ডকে কিভাবে বের করব? এরকম একটা টেনে দিব, স্কোয়ার করে দিব। যেমনটা আমরা এইভাবে করি যে ফোর্স ইকুয়াল রুট ওভার এফ এক্স স্কোয়ার এফ ওয়াই স্কোয়ার। মনে আছে না তোমাদের, না ভুলে গেলা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে অন্তরিক সূত্র। এনিওয়ে, তাহলে এখানে আমাদের অ্যাক্সিলারেশন আমি নিচের দিকে ধরেছি, আর এটাকে ধরেছি এই কোন দিকে, এই ধরে, এটা ধরিনি, এটা বের করেছি। তো এটা বের করে অনেক আগে আমাদের জানা ছিল। আচ্ছা, তাহলে এখন আমাদের ইনস্ট্যান্ট সেন্টার অফ রোটেশনের প্রসেসে যেতে পারবো না, কনভেনশনাল প্রসেসে যেতে হবে। তাহলে যেহেতু বি পয়েন্টের অ্যাক্সিলারেশনের ভ্যালু নোন, তাহলে আমরা প্রথমে এই কাজ করতে পারি যে পুরো বডিটাকে বি পয়েন্টের অ্যাক্সিলারেশনের স্টাইলে মুভ করাবো। মুভ করানোর পরে এই বি পয়েন্টটাকে ফিক্স করে দিব, এই বি পয়েন্টটাকে ফিক্স করে দিব, ফিক্স করে দিয়ে রোটেট করাবো। এখন কথা এখানে আছে যে প্রথমে পুরো বডিটিকে যদি এই বি পয়েন্টের স্টাইলে এরকম কোনো দিকে নিয়ে যাই, এই যে এইভাবে এই নিচের দিকে নিয়ে যাই, তাহলে এই ধরো এটাকে নিচের দিকে নিয়ে গেলাম, কোথায় যাবে এটা? এরকম একটা জায়গাতে চলে আসবে, এরকম একটা জায়গাতে চলে আসবে, তাই না? এরপর এই বি পয়েন্টকে ফিক্স করব, ফিক্স করে রোটেট করাবো। কোন দিকে করাবো? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ করে দাও Clockwise। ক্লকওয়াইজ করালে এই বোধহয় ভালো না? ক্লকওয়াইজ করালে আবার এই পয়েন্টটা এখানে এই স্ট্রেট লাইনেই চলে আসবে, তার মানে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, তাই তো? জি স্যার। এটা কি সবাই বুঝতে পারলাম? কিন্তু আমাদের ওমেগা বিডি তো অ্যান্টি ক্লকওয়াইজে পাইছি আমরা। ওমেগা তো ওমেগাই, আমরা অ্যাক্সিলারেশন নিয়ে কাজ করতেছি, এখানে আমাদের আলফা আসবে, ওমেগা আসবে না। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা আবার একটু বলতেছি, দেখো এই পুরো বডিটাকে এই কানেক্টিং এই বিডিটাকে আমরা এরকম নিচের দিকে নিয়ে আসলাম। তো স্ট্রেইট নিচের দিকে যদি নিয়ে আসি, এই মাথা এদিকে চলে আসবে, আর এই একদম প্রান্তের পয়েন্ট বা গোড়ার পয়েন্ট যাই বলো, তার মানে ডি পয়েন্টটা চলে আসবে এখানে, আর বি পয়েন্টটা চলে আসবে এখানে, যদি এরকম করে সরাই, তাই না? এরকম করে যদি সরাই, এরপরে আমাদের কাজ কি? বি পয়েন্টকে ফিক্স রেখে ডি পয়েন্টটাকে আগের জায়গাতে নিয়ে যাওয়া। তো ডি পয়েন্টটাকে যদি আগের জায়গাতে নেই, তাহলে নিশ্চয়ই ক্লকওয়াইজ ঘোরাতে হবে। ক্লকওয়াইজ ঘোরালে এই পয়েন্টটা ফিক্স থাকবে, আর এই পয়েন্টটা আস্তে 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 এখানে চলে আসবে। তার মানে আমাদের সমস্যা সলভ, তাই তো? এই বিষয়টা তো সবাই বুঝতে পারলা, তাই না? জি স্যার। আচ্ছা, কিন্তু আমি উল্টো দিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম। আমি দিলে তো আর তোমরা নিষেধ করতে পারো না, তাই না? আমার ইচ্ছা, আমি দিয়েছি, তো আমি দিলাম, অসুবিধা নাই। কি হবে রেজাল্টের ক্ষেত্রে? কি হবে? নেগেটিভ আসবে, তাই না? তার মানে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছি, এটা ঠিক হবে না, বলবে যে এটা নেগেটিভ, এটা ক্লকওয়াইজ। তো আমরা দেখি সেরকম কিছু হয় কিনা, ইচ্ছে করেই দিয়েছি, হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ, যদিও আমরা বুঝতে পারছি এখানে ক্লকওয়াইজ হবে, তারপরেও দিলাম অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, তাহলে দেখো প্রথমে পুরো বডিকে বি অ্যাক্সিলারেশনে মুভ করালাম, যেহেতু বি অ্যাক্সিলারেশন আমাদের জানা। এটা কিন্তু এমন না যে বি অ্যাক্সিলারেশনে মুভ করাতে হয়, এডি অ্যাক্সিলারেশনে মুভ করিয়ে আমরা বি পয়েন্টকে মুভ করাতে পারতাম। আবার যদি মাঝখানে কোনো পয়েন্ট থাকতো, সেই পয়েন্টের অ্যাক্সিলারেশনে মুভ করিয়ে
আবার রোটেট করাতে পারতাম। এইটার কোনো বাধা ধরার নিয়ম নাই যে কোন পয়েন্টের অ্যাক্সিলারেশনে মুভ করাতে হবে আর অন্য পয়েন্টের কোন পয়েন্ট যে পয়েন্টের অ্যাক্সিলারেশনে মুভ করাবো সেই পয়েন্টকে ফিক্সড রেখে রোটেট করাতে হবে এই আর কি। তো দেখো তাহলে এই রোটেট করাই আলফা বিডি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছি এবং তোমরাই বুঝতে পারছো যে এটা ক্লকওয়াইজই হবে। অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছি যেহেতু রেজাল্ট নেগেটিভ আসবে। এনিওয়ে আসো। আর এখন ভেলোসিটি হলে কি করতাম? ভেলোসিটি হলে এরকম একটা ভেলোসিটি দিতাম না জি স্যার। এবং এটার নাম দিতাম ভি, যেহেতু এই পয়েন্টের নাম ডি তার মানে ডি এর ভেলোসিটি আর রোটেশনের রেসপেক্টে বি এর রেসপেক্টে এভাবে লিখতাম। কিন্তু অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কি করব? অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে যেহেতু এটা রোটেশন, একটা ফিক্সড পয়েন্ট আর রোটেশন, তাহলে কয়টা অ্যাক্সিলারেশন হবে? অ্যাক্সিলারেশন দুইটা তো। দুটো কম্পোনেন্ট থাকবে না? দুইটা হবে। তাহলে এই যে এভাবে লিখব যে অ্যাক্সিলারেশন ডি, এই পয়েন্টের অ্যাক্সিলারেশন বি থেকে, এটা ডি উইথ রেসপেক্ট টু বি, এভাবে আমরা নরমালি লিখি। একটা যেহেতু এটা ট্যানজেন্ট বরাবর আছে, রোটেশন করালে তো এটা ট্যানজেন্টই হবে। হ্যাঁ, এরকম ট্যানজেন্ট বরাবর আছে, তার মানে এটার জন্য টি দিলাম। আর আরেকটা থাকবে নিচের দিকে নর্মাল বরাবর। আর আমি যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছি এজন্য আমার ডিরেকশন আমি এইদিকে দিলাম। তোমরা যদি ক্লকওয়াইজ ধরতে তাহলে তোমরা এদিকে দিতে পারতে। আবার এমন না যে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছি মানে আমি শুধু ওইদিকে দিতে পারবো তা না, আমি কিন্তু আসলে অ্যান্টি ক্লকওয়াইজ ধরেও অ্যাক্সিলারেশন অন্যদিকে দিতে পারি। আমি সিম্পল রাখার জন্য আমি এরকম করে দিয়েছি। অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু ধরেছি তাহলে অ্যাক্সিলারেশনের ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের দিকে, নরমাল কম্পোনেন্টের দিকে। এই ধরা নিয়ে আমার তো খুব একটা উরি হওয়ার কারণ নাই, কেননা রেজাল্ট নেগেটিভ আসলেই আমরা বুঝতে পারবো যে আমাদের পাল্টে দিতে হবে। আচ্ছা, তাহলে এই কথাকে কিন্তু আমরা ভেক্টরিয়াল ফর্মে এভাবে লিখতে পারি। এই যে এত বড় ড্রয়িং করার একটাই অর্থ, একটা কথা আমরা লিখব। কিরকম লিখব? যে এভাবে লিখব যে এই ডি পয়েন্টের অ্যাক্সিলারেশন, এই ডি পয়েন্টের নিচের দিকের অ্যাক্সিলারেশন, এটা পাওয়ার জন্য আমাকে প্রথমে পুরো বডিকে বি পয়েন্টে অ্যাক্সিলারেট করতে হয়েছে, এরপরে বি পয়েন্টকে ফিক্সড রেখে রোটেট করতে হয়েছে। ঠিক তো? আরেকটু ভেঙে লিখবো, কেননা ডি পয়েন্টের অ্যাক্সিলারেশন ডাইরেক্ট লিখেছি তো, ট্যানজেনশিয়াল আর নরমাল দিয়ে লিখি। তাহলে এভাবে হবে যে ডি পয়েন্টের অ্যাক্সিলারেশন পাওয়ার জন্য পুরো বডিকে বি পয়েন্টে অ্যাক্সিলারেট করালাম, এরপরে রোটেট করালাম। রোটেট করলে তো দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল আর একটা হচ্ছে নরমাল। ঠিক আছে, এই লাইন পর্যন্ত কি আমাদের বুঝে আসলো? দেখো আসলে এগুলো কিন্তু একটু নিজেদেরও না বুঝতে পারলে প্রবলেম, কারণ এরকম করেই সব প্রবলেম গুলো সলভ করতে হবে। পরের চ্যাপ্টারে আমরা যাব, পরের চ্যাপ্টারে দেখবা অনেক ফিগার যেগুলো আগে করে আসছো সেগুলো ওখানে আছে, কিন্তু এক্সটেনশন হিসেবে থাকবে হয়তো নতুন কিছু বের করা। যেমন এই পিস্টন ক্র্যাঙ্কের অঙ্ক আমরা আগেও করেছি, শুধু ভেলোসিটি বের করেছি, কিন্তু এই ক্ষেত্রে এখন আবার অ্যাক্সিলারেশন। পরের চ্যাপ্টারে গিয়ে দেখবো আমরা অ্যাক্সিলারেশন বের করেছি, তার সেগুলো ক্যালকুলেট করে মাস তার সাথে মাল্টিপ্লাই করে ফোর্স বের করতে হবে। যাই হোক, এরকম কমন অনেক ফিগার পাবে যেগুলো এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টারের সাথে ম্যাচ করবে। আচ্ছা, তাহলে আমরা আবার বলছি যে এভাবে লিখতে পারি যে ডি পয়েন্টের অ্যাক্সিলারেশন নিচের দিকে যাবে, এটা পাওয়ার জন্য পুরো বডিকে বি পয়েন্টের যে অ্যাক্সিলারেশন সেই অ্যাক্সিলারেশনে মুভ করাতে হলো, প্লাস তার সাথে এই বি পয়েন্টকে ফিক্সড রেখে রোটেট করাতে হলো। রোটেট করানোর কারণে দুটো অ্যাক্সিলারেশন হয়, আমরা সেই দুটো দিলাম। এবং ওই অ্যাক্সিলারেশনগুলোকে তো নর্মালি সরাসরি এডি লিখতে পারি না, কেননা ওই অ্যাক্সিলারেশন হচ্ছে আরেকটা পয়েন্টের রেসপেক্টে, যেমন বি পয়েন্টকে ফিক্সড রেখে রোটেট করানোর কারণে, এই জন্য এভাবে লিখেছি যে ডি পয়েন্টের অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু বি, বি এর রেসপেক্টে দুটো অ্যাক্সিলারেশন হয়, একটা ট্যানজেনশিয়াল আর একটা নরমাল। তো এইভাবে লিখেছি। এখন আমরা আমাদের প্রসিডিউরে আগাবো, তাহলেই হবে। এই এডির কোনো ভ্যালু আমাদের জানা আছে? নাই নিশ্চয়ই, তাই না? কিন্তু ডিরেকশন তো জানি, তাই না? ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। আচ্ছা, তাহলে নিচের দিকে হলে আমরা এভাবে লিখি যে এডির ভ্যালু লিখলাম এডি আর ডিরেকশন নিচের দিকে। তার মানে এই যে এডির উপর এরকম এই কি বলে ভেক্টর চিহ্নকে ভেঙে দিলাম, ডিরেকশন দিলাম আর মান দিলাম, হয়ে গেল। ভেক্টরের মানে তো এরকমই, ভ্যালু এন্ড ডিরেকশন। তো ভ্যালু দিলাম তার সাথে ডিরেকশন দিলাম, তারপরে ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন, এরপরে এবি,
এবি এর ভ্যালু কত, ডিরেকশন কত? ভ্যালু হচ্ছে এটা 444,134.28 মিলিমিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে ভ্যালু। আর ডিরেকশন কোন দিকে? হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি, তাই না? তো দেই সেটা, এই তো হয়ে গেল ভ্যালু তার সাথে ডিরেকশন দিলাম। তারপরে প্লাস, এই যে প্লাস, এই দিলাম প্লাস, এবি পর্যন্ত হয়ে গেল, এডি হলো, এবি হলো। এখন এখানে এসে ব্যাপার, এখন ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এ ডি বাই বি টি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি ছিল, কে বলতে পারো? জেনারেল ফর্মুলা কি ছিল? স্যার আলফা ইনটু আর আলফা আচ্ছা, আর মানে হচ্ছে এখানে এই যে বিডি এর ডিসটেন্স, দূরত্ব। তাহলে আলফা, আলফা দিব। তা আলফার পরিবর্তে লিখবো আলফা বিডি। তো তাই লিখি, এই যেরকম ভাবে লিখেছি দেখো, আলফা বিডি ইন্টু আর, তোমরা বললা আর দিলাম, আর ডি উইথ রেসপেক্ট টু বি, তার মানে এই পর্যন্ত কোন জায়গা থেকে? বি থেকে, এই জন্য আর ডি বাই বি লিখেছি। আর এইটা কিন্তু এরকম কি বলে, এটা ডিরেকশন কিন্তু আমরা ধরেছি এরকম, যেভাবে ধরেছি সেভাবেই দিব। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 16.78। কিভাবে আসলো এই অ্যানালাইসিস করতে চাচ্ছি না, নাকি একটু করে দিব? তো স্যার হ্যাঁ, প্রেরিত করা হয়েছে। তারপরও আমরা চিন্তা করতে পারি, এই যে এই অ্যাঙ্গেলটা তো তোমরা একটু আগে আমাকে বললা, এটা হচ্ছে 16.78। এটা যদি 16.78 হয় তাহলে এই পুরোটা 90। আচ্ছা এদিকে আসি, ওই চিন্তা করে লাভ নাই। এটা যদি 16.78 হয় তাহলে এই অংশটা কি? এই যে এই লাল এইটুকু, 90 থেকে 16.7। এটা হচ্ছে 16.7 আর এই অংশটা হচ্ছে 90, তার মানে এটা হবে 73 পয়েন্ট, এই অংশটা হবে 73.22, তার সাথে এই পুরো 90 বাদ দিলে এখানে 16.78 আসবে। এই তোমরা পারবা, এগুলো বারবার ডিসকাস করাও কেমন। এটা হচ্ছে 16.78। যেহেতু এই অ্যাঙ্গেলটা তুমি জানো, এই অ্যাঙ্গেলটা জানলে ওখান থেকে অটোমেটিক তুমি এইখানকার অ্যাঙ্গেল বের করতে পারবা, এটা এত কঠিন কিছু না। 16.78 হবে। আচ্ছা, তাহলে এই তাই লিখেছি 16.78 ট্যানজেনশিয়াল হয়ে গেল, তার মানে আমাদের ডি হলো, বি হলো, ট্যানজেনশিয়াল হলো। নরমাল, নরমালের ফর্মুলা কে বলতে পারে? বি স্কয়ার বাই আর বি ওমেগা স্কয়ার আর ওমেগা স্কয়ার আর, ওকে, বি স্কয়ার বাই আর ভালো ফর্মুলা, কিন্তু ওমেগা স্কয়ার আর ব্যবহার করব। বি স্কয়ার বাই আর করতে গেলে আবার আমাকে এই ডি পয়েন্টের বের করতে হবে, ভেলোসিটি বের করতে, ডাইরেক্ট ভেলোসিটি, যা আসলে বের করতে চাচ্ছি না, ওমেগা যেহেতু আছে তো চিন্তা করার কারণ নেই। তাহলে ওমেগা স্কয়ার আর লিখবো, এই আমি লিখলাম, প্লাস ওমেগা বিডি স্কয়ার ইনটু তার সাথে আর, হয়ে গেল। আর এই অ্যাঙ্গেলটা এখানে দেয়া আছে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 73.22, তাই হওয়া উচিত, কেননা যদি এটা ডাইরেক্ট 16.78 হয় তাহলে পুরো অংশটা 90, সেখান থেকে 73.22 পাওয়া যাবে। এই তো, এই লাইন পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা? এই হচ্ছে আমার কোয়ারিজ। জি স্যার। এই বুঝতে পারলে তো অঙ্ক শেষই হয়ে গেল, আর কি, এখন তো তোমরাই পারবা। তো ঠিক আছে, আমরা এগোই। এই আমাদের সেই লাইন, যেটার মানে হচ্ছে এডি ভ্যালু জানি না, শুধু ডিরেকশন জানি, এগুলোর এরকম ডিরেকশন আর ভ্যালুগুলো জানা আছে। তো একটু বসাই, বসানোর মধ্যে আমাদের আলফা বিডি জানা নাই, আর বিডি জানা আছে, সেটা কত? আর বিডি কত? এই বিডি কত? 150 50, আর এখানে 150। ওমেগার ভ্যালু জানা আছে, ওমেগাটা একটু দেখে আসি, ওমেগার ভ্যালুটা কই যেন, এই যে ওমেগা বিডি হচ্ছে 16.41। আচ্ছা, তাহলে 16. আচ্ছা এটাকে আবারই করলাম, হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে 16.41, এগুলো একটু বসাই। এই তো বসিয়ে দিয়েছি, দেখো আলফা বিডি আর বিডির পরিবর্তে 150 বসালাম, আর ওমেগা বিডির পরিবর্তে 16.41 স্কয়ার, আর এটা 150। এই তো তোমাদের জানা হয়ে গেল। এখন তো বুঝতেই পারতেছো কি করতে হবে, দুটো কম্পোনেন্ট নিতে হবে, তাই না? হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট নিতে হবে, বা এক্স এর গুলো একসাথে করতে হবে আর ওয়াই এর ডিরেকশনের গুলো একসাথে করতে হবে। এনিওয়ে, আমরা করি। এই ডান দিকে পজিটিভ ধরে নিলাম, ডান দিকে পজিটিভ ধরে নিলে বাম পাশে কি হরাইজন্টাল কোনো কম্পোনেন্ট আছে? নাই, তাই না? তার মানে বাম পাশে আমরা লিখতে পারি 0, আর ডান পাশে হরাইজন্টাল কম্পোনেন্ট কত আছে? কি বুঝতে পারতেছো না? এটা কত লিখবো বলো?
cos 30 degree এই মানটা বেশি। মাইনাস না প্লাস? মাইনাস এই মাইনাস 444,134.28 cos 30 মাইনাস, এখানে কি করব? প্লাস লিখবো। 150 আলফা বিডি লিখলাম, 150 আলফা বিডি, তার সাথে cos সব মাইনাস 16.78 সেটা মাইনাস, মাইনাস আর এটা প্লাস প্লাস। 16.41 স্কয়ার ইনটু 150, এটা গুণ করলে যা হয় সেটার ভ্যালু cos 73.22, আর এটা নিশ্চয়ই প্লাস হবে। তো দেখো আমি এভাবে লিখেছি যে এত cos 30, এইটা নেগেটিভ হবে এজন্য মাইনাস দিয়েছি, আর এটাও 150 আলফা বিডি cos 16.78, এটাও মাইনাস দিয়েছি, আর এই অংশটা ওই গুণ করলে এটা হয়, ক্যালকুলেটর করে দেখতে পারো। এটা স্কয়ার ইনটু 150 cos 73.22 হয়ে গেল। তো এখান থেকে আলফা বিডি বের করা যায়, যদিও আলফা বিডি চাইনি, তো করলাম। আলফা বিডি দেখ কত বের হলো, 2597.05। দেখেছো রেজাল্ট নেগেটিভ। জি স্যার, তাহলে যেটা মানটা বিপরীতে। তার মানে এই আমরা কিন্তু এখানে এই যে যে অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছিলাম, এটা ধরা ঠিক হয়নি, এটা হতো ক্লকওয়াইজ। clockwise তার মানে এই রেজাল্টটা যদি আমাদের কাছে ওরা বের করতে বলতো যে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কত, সেক্ষেত্রে আমরা আরেক লাইন করতাম, এবিডি লিখে সমান সমান পজিটিভ ভ্যালুটা লিখতাম এই 2597, আর সিম্বলটা দিতাম এরকম ক্লকওয়াইজ। ঠিক আছে, আর যদি নেগেটিভ সহ দিতাম তাহলে দিতাম অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ মানে ক্লকওয়াইজ। স্যার এডিটা 0 হলো, এটা একটু খেয়াল করবেন। কোনটা এডি জিরো AD বলতে কি, আমরা তো এখন এক্স কম্পোনেন্ট নিব, মানে হরাইজন্টাল কম্পোনেন্ট নিব, আচ্ছা জি স্যার, ভার্টিক্যাল 0 নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন ভার্টিক্যাল নিব, হরাইজন্টালের কাজ শেষ। ভার্টিক্যাল যদি নেই তাহলে এখানে কি থাকবে, শুধু এডি থাকবে, তাই না? বামে শুধু এডি, ওকে, এডি লিখবো। আর ডানে কি থাকবে, 444,134.28 সাইন হয়ে যাবে sin 30 মাইনাস মাইনাস না, মায়ের দিয়ে মাইনাস, নিচের দিকে পজিটিভ ধরেছি, মাইনাস কেন? আচ্ছা স্যার, আর এটা তো 150 আলফা বিডি যদি মান চলে আসছে, সবগুলা পজিটিভ। দেখো এগুলো সবই পজিটিভ, এভাবে লিখছি। এডি ইকুয়াল এই ওইটা sin 30, সবগুলাই পজিটিভ। হ্যাঁ, আর আলফা বিডির মান কিন্তু এখন আমাদের হাতের মুঠোয় -2597.05, এটা বসিয়ে দিব। আলফা বিডি তো -2597.05 বসালাম, আর ওইটার সাথে সাইন করে দিলাম, হয়ে গেল। এখান থেকে আর এক লাইন করলেই এডি চলে আসবে 148.276.11 মিলিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা যদি এডিকে একবারে ডাইরেক্ট লিখি, মিটারে লিখি, বেটার সুন্দর দেখায়, যে এডি এর ভ্যালু হচ্ছে 148.276 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ডিরেকশন হবে নিচের দিকে। দেখো ডিরেকশন নিচের দিকে ধরেছিলাম, রেজাল্ট কিন্তু পজিটিভ এসেছে, তার মানে ডিরেকশন মানে নিচের দিকেই হবে। উপরের দিকে ধরলে এখানে নেগেটিভ আসতো। এই পর্যন্ত কি তোমরা ক্যাচ করতে পারলা? জি স্যার। এই তো হয়ে গেল। তো এখন কথা হচ্ছে আবার আগের মতো 3টা অ্যাসাইনমেন্ট করতে হবে। হ্যাঁ স্যার, একটা বিষয় জানার ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের পরীক্ষায় তো 200, আমি যদি নরমালি পরীক্ষা বা হয় আর কি, তাহলে 210 মার্কের পরীক্ষা হবে। তো 210 মার্কের ভিতর ম্যাথ কয়টা থাকবে? আসলে 210 মার্কের পরীক্ষার মধ্যে দুইটা পার্টে পরীক্ষা হবে। তোমাদের মাহবুব স্যারের একটা পার্ট, আমার একটা পার্ট। আমার পার্টে 105 আর মাহবুব স্যারের পার্টে 105। আপনার পার্টে কয়টা ম্যাথ থাকবে 105 এর ভিতর? আমার পার্টে 4 সেট কোশ্চেন থাকবে। 4 সেট কোশ্চেনের মধ্যে তোমাদের 3 সেট অ্যান্সার করতে হবে। তো 3 সেট যদি অ্যান্সার করো, প্রত্যেক সেটের মার্কস হচ্ছে 35, তাহলে 3 35 কত, 105, তাই না? আবার মাহবুব স্যারের পার্টেও এরকম 4 সেট কোশ্চেন থাকবে, 3 সেট অ্যান্সার করতে হবে, তাহলে তার ক্ষেত্রেও 105। তার মানে তার 105, আমার 105, এই হচ্ছে 210। স্যার এক সেটে কয়টা কোশ্চেন থাকে? ফাইনাল পরীক্ষার কথা বলতেছেন? 4টা। আমি যদি এভাবে বলি যে টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে 8টা। 8টা কোশ্চেন মানে ধরো 1 2 2 3, আচ্ছা লিখতেও পারছি না, 4, এই হচ্ছে আমার। আর ওনার পার্টে থাকবে হয়তো 5, সম্ভবত 1 2 3 4ই মাহবুবের হবে, আর পরবর্তী অংশটা হবে আমার, যেহেতু আমি বি পার্ট পড়াচ্ছি, পরের অংশে পড়াচ্ছি 5 6 7 8।
এখন এখানে 4টা কোশ্চেন, এখানে 4টা কোশ্চেন। এই 4টার মধ্যে থেকে তোমাদের 3টা দিতে হবে। ধরে নাও কেউ একজন 1, 2, 3 এই 3টা দিলা। আর আমার পার্ট থেকে 5, 6, 7, 8 থেকে তোমাদের এখান থেকে 3টা দিতে হবে। 5 কেউ একজন 5, 6 আর তার সাথে 8 দিল। এখন কথা হচ্ছে এই 5 কি একটা কোশ্চেন? না, 5 একটা কোশ্চেন না। 5 এর A আছে। 5 এর A, B, C কিন্তু স্ট্যান্ডার্ড না যে 5 এর A, B, C তিনটাই থাকবে। কখনো হয় 5 এর A আছে, B আছে, 6 এ গিয়ে A, B, C, 6A, 6B, 6C থাকবে। 7 এ গিয়ে দেখা যাচ্ছে হয়তো অনেক বড় সড়ো কোশ্চেন হলে 7, শুধু 7 একটাই কোশ্চেন। স্যার 5 এর এ বি বই আপনি 5, 6, 7 বলতে এগুলো স্যার হ্যাঁ, এগুলো স্যার। আর 5 এর ভিতর কোশ্চেন থাকতে পারে, একটা দুইটা থাকতে পারে নাকি একটার ভিতর দুইটা তিনটা জিনিস বের করতে পারবে। এই যে কোশ্চেনই থাকবে। যে প্রবলেমটা, এই যে আমরা যে প্রবলেমটা করলাম, হ্যাঁ, অ্যাক্সিলারেশন বের করা। এই প্রবলেমের মধ্যে আমি যদি এই দেখো এই অ্যাক্সিলারেশন বের করার জন্য আমাকে কতগুলো কাজ করতে হয়েছে? অনেকগুলো আইতে বের করছি আমরা। অনেকগুলো বের করতে হয়েছে না? তো এখন যদি এই প্রবলেমে আমি তোমার কাছে চাইতাম এই প্রবলেমে আমি তোমার কাছে চাইতাম যে তোমাকে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বের করতে হবে, আলফা বিডি বের করতে হবে। হ্যাঁ, চাইতে পারতাম। ভিডি বের করতে হবে, চাইতে পারতাম। সেগুলো কিন্তু তোমার জন্য খুব একটা প্রবলেম হতো না। কারণ এগুলো তোমাকে না বের চাইলে করতেই হবে, তাই না? জি স্যার। তো আলটিমেটলি কয়টা ভ্যালু চাইলো এর উপরে বেসিস করে তো মার্কিং হয় না। তো ধরো এই প্রবলেমটা কত মার্কসের থাকতে পারে? এই প্রবলেমটা প্রবাবলি 15, 16 বা 17 মার্কসের মতো থাকতে পারে এই প্রবলেম। হ্যাঁ, তার মানে তুমি ধরে নাও একটা দেওয়া থাকলে শুধুমাত্র পি এর মান বের করতে পারলে 17 মার্কে থাকবে, বা তিনটা বের করতে পারলেও ওই 17ই থাকবে একই। হ্যাঁ, কারণ এই প্রশ্নের লেংথ তো একই আসলে। তো ওভাবে চিন্তা করে দেয়া হয়, বুঝতে পারছো? তো ইউজুয়ালি বেশি বের করতে বলে। বেশি বের করতে বললে স্কোপ হচ্ছে কি যে তুমি 3টা ভ্যালু বের করতে বললো, 2টা বের করতে পারলা, সেক্ষেত্রে মার্কিং করা যায় পার্শিয়াল। এখানেও পার্শিয়াল মার্কিং করা যাবে, কেননা তুমি কত দূর এগোতে পারলা সেটার উপরে মার্কিং হয়। অ্যাডমিশন টেস্টের মতো না যে একটা প্রবলেম তুমি একদমই পারলে না, কেটে দিবে, সম্পূর্ণ রেজাল্ট হলো না, কেটে দিবে। সেরকম অ্যাডমিশনে পার্শিয়াল মার্কিং ওভাবে খুব কম, তবে কখনো কখনো হয়, ডিপেন্ড করে প্রবলেমের উপরে। বাট ম্যাক্সিমাম নন ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাডমিশন টেস্টে ও সমস্ত জায়গাতে ইজিলি পার্শিয়াল মার্কিং কম হয়। তো বাট ডিপার্টমেন্টের ক্ষেত্রে হয়। ডিপার্টমেন্টের ক্ষেত্রে বড় বড় কোয়েশ্চেন থাকে, ওগুলোতে পার্শিয়াল মার্কিং হয়। তো যাই হোক, ও অ্যাডমিশনের কথা বাদ দিচ্ছি। আমাদের এখানকার ক্ষেত্রে ওই পার্শিয়াল মার্কিং করতে হবে, কেননা পার্শিয়াল মার্কিং না করলে অনেক ক্ষেত্রে পাস করাই কঠিন। কেননা তোমাকে অ্যাক্সিলারেশন বের করতে বললাম, কেউ একজন সমস্ত অঙ্কই ঠিক করেছে, কিন্তু সে অ্যাক্সিলারেশনের জায়গায় সামান্য একটা ক্যালকুলেশন ভুল করে এখানে তার ধরে নাও 130 এর মতো চলে এসছে। আসতেই পারে, তাই না? 130 তো তার সম্পূর্ণ প্রবলেমটা করে দিতে পারে। তো সেক্ষেত্রে পার্শিয়াল মার্কিং এখানে অনেক বেশি। ধরে নাও তুমি যদি প্রসিডিউর ঠিক রাখো, রেজাল্ট শেষে নাও মিলে কোনো তো সেক্ষেত্রে মাইক্রোফোন অফ করে দাও। হ্যাঁ, সেক্ষেত্রে অলমোস্ট 80% মার্ক পাবা আর কি। হ্যাঁ, 70 to 80% মার্ক পাবা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলো। স্যার আপনি যে প্রথম থেকে পঞ্চম লেকচার পর্যন্ত যে ভিডিওগুলো পড়াইছেন